আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করব। যে অধ্যায়গুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই অধ্যায়গুলো তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে আমি আশা করি তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল ভালো হবে। তো চলো শুরু করি আমাদের প্রথম অধ্যায় দিয়ে। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস পরিচিতি, অর্থাৎ ইতিহাস পরিচিতি। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের সিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা এই অধ্যায় থেকে অনেকটা প্রশ্ন এসে থাকে এবং বেশিরভাগ শিক্ষার্থীরা এখানে একটি ভুল করে। ভুলটা হচ্ছে তারা মনে করে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু না, প্রথম অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। এখন আমার কথা হচ্ছে, যদি প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা কেন এটা পড়বো না? অবশ্যই তোমাদের এটা পড়া উচিত। তাহলে আমাদের প্রথম যে এটা রয়েছে কমপ্লিট করার চূড়ান্ত যে সাজেশন, সেই চূড়ান্ত সাজেশনের প্রথম টপিকটা হচ্ছে ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ ইতিহাস পরিচিতি। এই অধ্যায়টা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো সেক্ষেত্রে তোমার কিছুটা শিখে হেল্পফুল হবে। এরপরে দ্বিতীয়ত রয়েছে আমাদের অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতার মধ্যে অনেকগুলো সভ্যতা রয়েছে। এই সবগুলো সভ্যতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সভ্যতা রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে সিন্ধু সভ্যতা। রাইট, প্রথমটি হচ্ছে সিন্ধু সভ্যতা এবং দ্বিতীয়টি হচ্ছে মিশর, গ্রিস ও রোম। মোট 4টি সভ্যতা রয়েছে, মিশর, গ্রিস, রোম। সবগুলো সভ্যতার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা সভ্যতা আছে। সেই 4টা সভ্যতার প্রথমটি হচ্ছে মিশর, রোম, গ্রিস এবং সিন্ধু সিন্ধু সভ্যতা। এই 4টি সভ্যতা যদি তুমি মোটামুটি ফুলফিল কভার করতে পারো সেক্ষেত্রে আমি আশা করি তোমাদের চূড়ান্ত সাজেশন থেকে অনেকটাই কমন পড়ে যাবে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় গেল। এরপর রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। এরপরে রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। আমরা জানি আমাদের এই প্রাচীন বাংলাটা অনেক ভাগে বিভক্ত ছিল, তাই এই তৃতীয় অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায়টা হচ্ছে খুব ছোট এবং অনেক পাওয়ারফুল একটা অধ্যায়। এই অধ্যায় থেকে মিনিমাম একটা সৃজনশীল আসবে। কেন বলছি? কারণ এখানে আলোচনা করা হয়েছে আমাদের প্রাচীন বাংলার সভ্যতা নিয়ে এবং প্রাচীন বাংলার জনপদ নিয়ে। আমাদের এই বাংলায় প্রাচীনে কারা কারা বসবাস করত এবং তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এই ছোট্ট একটি অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। এই জন্য তোমাদের এই তৃতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়া উচিত। আমি আবারও বলছি, তৃতীয় অধ্যায়টা তোমাদের আরও ভালোভাবে পড়া উচিত। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ। তাহলে আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে আমাদের 3টা অধ্যায়। এর পরবর্তীতে আমাদের হাতে রয়েছে চতুর্থ অধ্যায়, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ অধ্যায় 4। তো এরপর রয়েছে আমাদের কাঙ্ক্ষিত চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এই অধ্যায়টা কেন ইম্পর্টেন্ট? কারণ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে প্রাচীন যে বাংলা ছিল সে বাংলার রাজনৈতিক ইতিহাস এবং ওই বাংলার যে রাজনীতিবিদগণ ছিলেন এবং তখনকার রাজনীতির যে সিস্টেম সে বিষয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ এবং সিকিউ আসে পরীক্ষায়। এজন্য হচ্ছে আমি তোমাদের জন্য এই চতুর্থ অধ্যায়টা রেখেছি। কারণটা হচ্ছে সিম্পল, কারণ যে অধ্যায় থেকে প্রশ্ন, এমসিকিউ, সিকিউ এবং কি সংক্ষিপ্ত আসতে পারে, তো এই অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শুধুমাত্র টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার জন্য নয়, এই অধ্যায়টা তোমাদের এসএসসি 27 ব্যাচ যারা তাদের এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। চতুর্থ অধ্যায়ের পর আমাদের যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে অধ্যায় 10। দশম অধ্যায়টি হচ্ছে আমাদের ইংরেজ শাসন আমলে স্বাধিকার আন্দোলন। এরপরে দশম অধ্যায়ের পরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে 11তম অধ্যায়, অর্থাৎ একাদশ অধ্যায়। সে অধ্যায়টার শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ।
দশম অধ্যায়ের পর আমাদের যে 11তম অধ্যায়টা রয়েছে বা একাদশ অধ্যায়, সেই অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এবং ভাষা আন্দোলনের পরবর্তীতে আমাদের দেশের রাজনৈতিক যে ঘটনা হয় সেই ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের একাদশ অধ্যায়। দশম এবং একাদশ অধ্যায়ের পরে যে অধ্যায়টি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধ্যায় 12 অর্থাৎ দ্বাদশ অধ্যায়। কেন এই অধ্যায়টা ইম্পর্টেন্ট? কারণ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 সাল থেকে 1969 সাল, অর্থাৎ প্রায় 11 বছরের মধ্যকার যে আন্দোলন এবং যত ঘটনা রয়েছে সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে 12 অধ্যায়। তো দশম, একাদশ এবং দ্বাদশ এই তিনটি অধ্যায়ের পরে আমাদের যে কাঙ্ক্ষিত অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে ত্রয়োদশ অর্থাৎ 13 অধ্যায়। তো 13 অধ্যায়ের শিরোনামটি হচ্ছে 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। 1970 সালে যে নির্বাচনটা সংঘটিত হয়েছিল সেই নির্বাচন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই 13তম অর্থাৎ 13 অধ্যায়। এখন তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে আমি তোমাদেরকে যে অধ্যায়গুলো চূড়ান্ত সাজেশন হিসেবে দিয়েছি সেই সাজেশনগুলোর মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সর্বশেষ দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ অর্থাৎ প্রথম 4টে অধ্যায় এবং শেষের 4টে অধ্যায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন প্রথম 4টি এবং শেষের 4টি? কারণ হচ্ছে স্টুডেন্টরা বেশিরভাগ সময় প্রথম দিকের অধ্যায়গুলো এবং শেষের দিকের অধ্যায়গুলোকে স্কিপ করতে চায়, কারণ তারা মনে করে এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট নয় এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না, যেটা হচ্ছে স্টুডেন্টদের কখনোই করা উচিত নয়। শুধুমাত্র ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে নয়, সকল সাবজেক্টের ক্ষেত্রে একই নিয়ম স্টুডেন্টরা ফলো করে থাকে। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথম দিকের অধ্যায় এবং শেষের দিকের অধ্যায়গুলো যদি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে তোমাদের নির্বাচনী পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা খুব ভালো হবে। তো চলো আমরা সবগুলো অধ্যায়কে একত্রে দেখি। প্রথম দিকে আমাদের যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, প্রথম 4টি অধ্যায় এবং শেষের 4টি অধ্যায় 10, 11, 12 এবং 13। এই 4টে অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করে নিজের ভিতরে আয়ত্ত করে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের নির্বাচনী পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা দুটোই ভালো হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এর পরবর্তীতে দেখা হবে ভূগোল এবং পরিণতি বিষয় নিয়ে। ধন্যবাদ।